পবিত্র অমরনাথ যাত্রা, এই যাত্রা করতে গেলে কয়েকটা নিয়ম আমাদের মেনে চলতে হবে। প্রথমত, শর্টকাট একদম নেওয়া যাবে না। যে রাস্তা সবার জন্য নির্মিত করা হয়েছে সেই রাস্তা দিয়ে একের পর এক যান। এই যাত্রাপথে প্রচণ্ড সূর্যের তাপ থেকে বাঁচতে সাথে রাখতে হবে টুপি, সানগ্লাস, ওগুলো তো রাখবে, প্লাস হচ্ছে সানস্ক্রিন কিন্তু অবশ্যই লাগবে। কারণ কি, আমার বাড়িতে এসে আমার হাতে ফোস্কা পড়ে গেছিলো, যেরকম গরম জল পড়লে তেমন। আর প্রচণ্ড ধুলোর হাত থেকে বাঁচতে লাগবে হচ্ছে মাস্ক ব্যবহার করা খুব জরুরি, কারণ প্রচুর ধুলো। আর লাগবে হচ্ছে হাত অবধি সবসময় ফুল শার্ট পরে থাকতে হবে। আর সাথে রাখতে হবে, যদি প্রয়োজন মনে হয়, ছোট অক্সিজেনের ক্যান পাওয়া যায়, অক্সিজেনের একটা ক্যান। তবে সব ক্যাম্পে অক্সিজেনের পর্যাপ্ত ব্যবস্থা আছে। সাথে রাখবেন ডার্ক চকলেট। জলের বোতল কাছে রাখবেন, জল অল্প অল্প করে খাবেন। শীতের পোশাক কিন্তু অবশ্যই কাছে রাখবেন, কারণ কি রাতে কিন্তু ঠান্ডা যথেষ্ট থাকে। ব্যাগের ওয়েট যতটা পারেন কম করার চেষ্টা করবেন, কারণ কি পাহাড়ে কিছুটা হাঁটার পর ওই ব্যাগের ওজন কিন্তু অনেক লাগবে, তখন কিন্তু হাঁটতে কষ্ট হবে। RFID কার্ড সবসময় গলায় ঝুলিয়ে রাখবেন, কারণ হারিয়ে গেলে কিন্তু বিপদে পড়বেন। যাদের পাহাড়ের অধিক উচ্চতাজনিত শারীরিক সমস্যা আছে তারা কিন্তু ডক্টরকে গিয়ে পর্যাপ্ত মেডিসিন রাখবে। তবে আমি কাছে রেখেছিলাম প্যারাসিটামল আর গ্যাসের ট্যাবলেট, আর কিছু না। আগের দিন অর্থাৎ 3 জুলাই আমরা কিন্তু ছিলাম এই শেষনাগ বেস ক্যাম্পে, যার ভিডিও কিন্তু আমার এপিসোড 1-এ দেওয়া আছে। আজ 4 জুলাই, আজ আমরা রওনা দিলাম হচ্ছে পঞ্চতরণের দিকে, আর ওখানেই আজকের আমাদের রাত্রি নিবাস হবে। আর একটা কথা বলায়, এই দীর্ঘ 32 কিলোমিটার রাস্তার মধ্যে কিন্তু আমরা 2 জায়গায় নাইট স্টে হয়, এক হলো শেষনাগ আর একটা হলো পঞ্চতরণীতে। এই শেষনাগ থেকে আমরা এবারে নেক্সট ডেস্টিনেশন দিকে যাত্রা শুরু করেছি, অমরনাথ যাত্রাতে। আর এখন সকালে দেখো লাইন, দেখো মানে 6টার আগে কিন্তু গেট খুলবে না নেক্সটের দিকে যাওয়ার জন্য। আর এই সবে লাইন খুলেছে, আর সিঙ্গেল লাইন করে সব এক এক করে বের করছে। কত লাইন দেখো এখন। এই জায়গাটার রাস্তাটা অনেক খারাপ, দেখতে পাচ্ছ কত সরু রাস্তা। আর এগুলো সব ভঙ্গুর, মানে কোনোভাবে ওর উপরে পা পড়লে পা পিছলে যাবে। এখন হচ্ছে গণেশ টপের দিকে যাচ্ছি, মানে অমরনাথ যাত্রার মধ্যে সব থেকে উঁচু পয়েন্ট হলো গণেশ টপ। যার দেখো ওনার পার একটু সমস্যা আছে, দেখো কীভাবে হাঁটছে উনি, খুব কষ্ট করে। ওনার যদি পারে আমরাও পারবো, সবাই পারবে বাবার আশীর্বাদে। বরফ গলা জলে পুষ্ট ঝর্ণা, দেখো একটা ছোট্ট ওয়াটার ক্রসিং, তার উপর থেকে ছোট্ট এরকম ব্রিজ। আর ওখানে দেখো বরফ জমে আছে, বরফের উপরে এত ধুলো পড়েছে যে হালকা হালকা কালো হয়ে গেছে। সে আমরা অতটা উপরে উঠবো এখন, সেই অত উপরে। দেখো বরফের ভেতর দিয়ে জল বয়ে আসছে, বরফ দেখছো। আর এরকম একটা ব্রিজ আমরা ক্রস করবো। কতটা চড়াই দেখো, ওই নিচ দিয়ে এখনো সব আসছে। শেষনাগের পরের স্টপেজ হলো ওয়াবেল টপ। আর এই ওয়াবেল টপ থেকে কিন্তু আমরা ছেড়েছিলাম শুধু ফল। এখানে একটা কথা বলার, এখানে যত ভান্ডারা আছে সেই ভান্ডারাতে কিন্তু খাবার কিন্তু পুরো ফ্রিতে দেওয়া হয়। প্রচুর খাবার আছে অঢেল, তবে অনেক খাবার আছে দেখে কিন্তু বেশি খাবার খাওয়া উচিতও না, কারণ কি বেশি খাবার খেলে কিন্তু নিজেদেরই সমস্যা হবে। আমরা ওয়াবেল টপ থেকে বেরিয়ে গেছি, আর এখানে যে বোর্ড দেওয়া আছে, এই মাইল ফলকে দেওয়া আছে কিন্তু এর পরের স্টপেজ কিন্তু এমজি টপের উচ্চতা বোর্ডে দেওয়া আছে 14,800 ফুট। আর যেটা হলো এই অমরনাথ যাত্রা পথে এই 32 কিলোমিটারের মধ্যে সব থেকে উঁচু পয়েন্ট হলো এই হলো মহা গণেশ টপ, যার উচ্চতাই 14,800 ফুট। আর এটা উঠতেই কিন্তু সব থেকে বেশি কষ্ট হয়, কিন্তু উঠতে কিন্তু আমার খুবই কষ্ট হচ্ছিলো, মানে হাঁপিয়ে যাচ্ছিলো। আমাদের যে পার্টনার তারা তো শুধু বসে পড়ছিল, আমিও বসে পড়ছিলাম। এই হলো মহা গণেশ টপ। আর এখন আমি আছি 14,800
800 ফুট উচ্চতায় সমতল থেকে। আর এখানে কিন্তু অন্য অন্য বছর বরফ থাকে আর ঠান্ডাও থাকে অনেক, কিন্তু এই সামান্য সামান্য বরফ দেখা যাচ্ছে, বরফের ছিটেফাটাও নেই এখানে। আর এখন সব রেস্ট নিচ্ছে। আর সব থেকে টাফেস্ট মানে টাফ বলতে টাফেস্ট চড়াই ছিল এই এমজি টপে। যাই হোক শেষমেশ উঠলাম আমরা এমজি টপে, এখন একটু ভালো লাগছে, একটু কষ্ট কমেছে বুঝলে। এবার হচ্ছে হালকা হালকা করে নিচে নামবো। আর আমরা আজকে এরপরে হচ্ছে পোষপতরি, এখান থেকে 2 কিলোমিটার, তারপর পঞ্চতরণী হচ্ছে 10 কিলোমিটার। দেখো এই রাস্তাটা কিন্তু খুব খারাপ অবস্থা, মানে এত পাথর পড়ে আছে। এই প্রীতমদা এক্ষুনি স্লিপ খেয়ে পড়ে গেল, মানে জুতোতে স্লিপ করে যাচ্ছে। সব দেখো ঝুড়ো পাথর পড়ে আছে রাস্তার উপরে, এসব ঝুড়ো পাথর পড়ে থাকলে দেখো নামতেই আছি। মানে এমজি টপ থেকে এখন আমরা নিচের দিকে নামছি, শুধু পোষপত্রিতের দিকে যাচ্ছি। দেখো নামতেই আছি। ঘোড়া জন্য রাস্তা 2-1 জায়গায় মানে ওরা রাস্তাটা মানে ডবল লাইন করে নিয়ে যাচ্ছে, মানে যারা পায়ে হেঁটে যাচ্ছে তাদের মাঝে মাঝে ধাক্কা মেরে দিয়ে চলে যাচ্ছে, খুব সমস্যা হচ্ছে। বলছিলাম রাস্তা খারাপ, দেখো রাস্তার কি অবস্থা দেখছো। দেখো পশুপক্ষীর এখানে দেখো মালিশ হচ্ছে, যাদের পায়ে খুব যন্ত্রণা ব্যথা করছে, বিনা পয়সার এখানে মালিশ হচ্ছে দেখো। আর এই নিচে হচ্ছে ভান্ডারা, মানে কিছু সব থেকে বেশি খাবারের আইটেম হচ্ছে এই ভান্ডারাতে, পশুপক্ষী ভান্ডারাতে। इसका आनंद लीजिए, पुष्पों के नाम का सिमरन कीजिए और अपनी यात्रा को सफल बनाएं। जय भोलेनाथ। আইলা মহাদেব এখানে সব ছবি তুলছে, ফাঁকা নেই। আর এই যে পশুপক্ষী, এই যে ভান্ডারা, এই শুধু কত খাবারের শুধু আইটেমটা দেখো, আমি এক এক করে দেখাচ্ছি। পেহেলগাঁও চন্দনবাড়ি থেকে অমরনাথ যাত্রাপথে এই যে পশুপক্ষী ভান্ডারা যে পড়ে, এই ভান্ডারাতে কিন্তু 56 রকমের খাবারের আইটেম কিন্তু থাকে। আর সব থেকে বেশি পরিমাণের খাবার আইটেম কিন্তু এই পশুপক্ষী ভান্ডারাতে থাকে। ভিডিওতে দেখো কত রকম খাবারের আইটেম, জাস্ট দেখাচ্ছি একটু। আমি এই পশুপক্ষী ভান্ডারা থেকে শুধুমাত্র খেয়েছিলাম হচ্ছে একটা জুস খেয়েছিলাম, আর খেয়েছিলাম হচ্ছে ফলের মধ্যে আম খেয়েছিলাম, আর হচ্ছে তরমুজ খেয়েছিলাম, কারণ তরমুজ জলের ঘাটতিটা অনেক কমায়। এই পশুপক্ষী ভান্ডারাতে কিন্তু পিৎজাও পাওয়া যায়, পিৎজা থেকে কেক, মানে সমস্ত রকম নিরামিষ খাবার পাওয়া যায়। এই পশুপক্ষীর পরের স্টপেজ কিন্তু আমাদের পঞ্চতরণী, যেখানে আজকের রাত্রি নিবাস হবে। আর এই পঞ্চতরণীর পরের দিন হচ্ছে মানে আমরা 5 তারিখ হলিকেপ দর্শন করে নেবো। হলিকেপ দর্শন করে আমরা বালতাল রুট হয়ে নেমে যাব, যার দূরত্ব হলো 16 কিলোমিটার। আর বলে রাখি শেষনাগ পঞ্চতরণীতেই কিন্তু থাকা যায়, আর ওদিকে কিন্তু বালতাল বেস ক্যাম্পে থাকা যায়। আর যারা বালতাল থেকে দেখতে আসবে তারা কিন্তু হলিকেপ দর্শন করে হয় পঞ্চতরণীতে থাকতে হবে, নাহলে কিন্তু বালতাল রুট দিয়েই নেমে যেতে হবে। হলিকেপের ওখানে কিন্তু থাকতে দেওয়া হয় না। এই পশুপক্ষীর এখানে কিন্তু টয়লেট কিন্তু বিশাল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কারণ কি কেউ যখন টয়লেট ইউজ করে বেরিয়ে আসছিল, এরা কিন্তু যারা দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিচ্ছিল। এই দেখো এই ভ্যালিতে দেখো অমরনাথ অমরনাথ যাত্রাপথে কি নাম না জানা এইসব হলুদ ফুল দেখো পুরো পাহাড়ময় ফুটে আছে, মানে পাহাড়ের বিউটিটাকে আরও বাড়ি তুলেছে। ঠিক আছে, ওই সাইডেও হয়ে আছে। আর সামনে তো পাহাড়গুলোতে কয়েক টুকরো বরফ দেখা যাচ্ছে, আর পুরো একদম মরুভূমি পাহাড়, কোনো গাছপালা কিচ্ছু নেই দেখো। আর এখানে দেখো ঝর্ণাগুলো কত উঁচু থেকে নেমে আসছে, এই ঝর্ণার কোনো নাম নেই। দেখো এই জায়গাটা পুরো সমতল একদম নিচে, আবার হয়তো ওপরে উঠতে হবে জানি। এই জল কিন্তু বিশাল ঠান্ডা, হাত ফাত পুরো যেন জমে যায় দিলে, যেহেতু বরফ গলা জল তো। দেখো জলের আওয়াজটা ফিল করো শুধু, ঠান্ডা জল, বিশাল ঠান্ডা জল। এখনো পঞ্চতরণী 4 কিলোমিটার। আর সত্যি বলতে এত রোদ্দুর, এত কষ্ট হচ্ছে কি বলবো। সবাই ম্যাক্সিমাম লোক ঘোড়ার ওপরে করে যাচ্ছে, প্রচুর কষ্ট অমরনাথ যাত্রার
এই কারণে বলে ভারতবর্ষের সব থেকে কঠিনতম যাত্রা হলো অমরনাথ যাত্রা। খুব কষ্ট হচ্ছে খুব, তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি টুকটুক করে। যখন কষ্ট হচ্ছে দাঁড়াচ্ছি, হালকা হালকা জল খাচ্ছি। দেখো নিচে নদী, দেখো পুরো বরফ জমে আছে, ওর ভেতর থেকে জল যাচ্ছে, আর সেই দেখো বরফ। এখানে একটা জিনিস আপডেট দেওয়ার, আমরা এখন পঞ্চতরণীর ঠিক আগে দাঁড়িয়ে আছি। সেই পঞ্চতরণী বেস ক্যাম্প দেখা যাচ্ছে। পঞ্চতরণী বলো, শেষনাগ বলো, পুরো রুটটাতেই কিন্তু 5G নেটওয়ার্ক আছে। মানে যারা ভাবছে যে নেটওয়ার্ক পাবে না, বাড়ির সাথে যোগাযোগ করতে পারবো না, এমন কোনো ব্যাপার নাই। মানে নেটওয়ার্কও ভালো চলছে, 5G নেটওয়ার্ক মানে বুঝতেই পারছো। দেখো এই বোর্ড দেখা পেয়ে গেছে, পঞ্চতরণী 3 কিলোমিটার, সঙ্গমটপ 6 আর হলিকেপ 9। আমাদের 23 কিলোমিটার অলরেডি হাঁটা হয়ে গেছে। আর এখান থেকে দেখো কত ঢালু রাস্তা, দেখো কীভাবে সব নামছে, কত রিস্ক দেখেছো। খুব সাবধানে যারা আসবে নামবে, কিন্তু নাহলে পড়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। আর ভিডিও করার চক্করে কিন্তু অন্যদিকে মনোযোগ দিও না, ভিডিওর দিকে, রাস্তার দিকে চোখ দিয়ে হাঁটাচলা করবে, নাহলে বড় সড়ো বিপদ ঘটে যাবে। দেখো আমি নামছি, আমি তো ভিডিওর দিকে তাকাচ্ছি না, আমি জাস্ট ফোনটা এক হাতে ধরে রেখেছি আর এই লাঠি দিয়ে সাপোর্ট দিয়ে দিয়ে ধীরে ধীরে নামছি। এই হচ্ছে পঞ্চতরণী, এটা হচ্ছে সেকেন্ড স্টপেজ আজকের আমাদের। এখানে আজকে রাত্রি কাটাবো, কালকের হলিকেপ দর্শন করে বাড়ি চলে যাওয়ার। সেই চন্দনবাড়ি থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে, পবিত্র অমরনাথ যাত্রা। আর এখন এসে পৌঁছেছি হলো পঞ্চতরণী। যে ভ্যালি আছে সেই ভ্যালিতে বসে আছি। ভ্যালির চারধারে শুধু ভিউটা দেখো, অপরূপ শোভা প্রকৃতির। মানে এত সুন্দর শোভা দেখে আমরা এখানে একটু বসে ছবি টবি তুললাম আর কি। দারুণ, ওদিকে হচ্ছে বরফ দেখা যাচ্ছে হালকা হালকা পাহাড়েতে, বুঝতে পারলে? দারুণ দারুণ জায়গা। সবাই বসে আছে, আর ওদিকে দেখো সব ম্যাক্সিমাম লোক ঘোড়াই করে যাচ্ছে, কেন অনেক কষ্ট, অনেক কষ্ট। পঞ্চতরণীতে টেন্টের রেন্ট ছিল 700 আর 800। 700 টাকাটা হলো এরকম নিচে থাকতে হবে, আর 800 টাকাটা হলো খাটের ওপরে থাকতে হবে। আর আমরা কিন্তু 700 টাকাটা ছিলাম, আর এরকম নিচেতে ছিলাম। ঘড়িতে সময় 5টা, আর আমরা পঞ্চতরণীর গেটে লাইন দিয়ে দাঁড়িয়েছি। আর এখন যাব হচ্ছে গোয়ার দিকে। আর আজকের ঘড়িতে তারিখ হলো 5 তারিখ। আর সেই যে সামনে যে লাইট জ্বলছে ওটা হলো বালতাল রুট, ওটা হলো সঙ্গম। মানে এদিকে প্যালগাঁও থেকে আর ওদিকে বালতাল রুট ওখানেই কানেক্ট করেছে। তারপর ওগুলো দেখো বরফ জমে আছে নদীর কিনারা বরাবর, এদিকেও আছে। বরফগুলো এত ধুলোবালি পড়েছে, কালো হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না, কিন্তু ওগুলো বরফ আছে। সেই সঙ্গম, আর আমরা হচ্ছে সেই উপরটাই উঠবো। দেখতে পাচ্ছ কতটা উপর, এখনো 1 কিলোমিটার লেখা। সেই উপরটাতে উঠবো। সঙ্গমটা আবার 1 কিলোমিটার বাকি। চড়ে উপরে উঠেছি, দেখতে পাচ্ছ এই নিচে বরফ, আর ওই সেই রাস্তা ঘুরে 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 উপরে উঠেছি। এই চড়াইটা মানে অনেকটাই ছিল। দেখো বিউটি অফ কাশ্মীর কান্ট বি কম্পেয়ার্ড বাই দ্য হোল ওয়ার্ল্ড। মানে কাশ্মীরের বিউটি সারা পৃথিবীর সাথে তুলনা করা যায় না। আর আমরা সঙ্গম টপের একদম কাছে চলে এসেছি। আর্মিগুলো বললো যে আর চড়াই নেই, মোটামুটি ওই পঞ্চতরণী থেকে সঙ্গম টপের আসা শেষ 1.5 কিলোমিটার রাস্তা অনেকটাই চড়াই ছিল, এখন আর চড়াই নেই। মানে এবার ধীরে ধীরে নামবো আমরা। হলিকেপ আর মোটামুটি 3 কিলোমিটার মতন বাকি। দেখো আমরা এখন সঙ্গম টপে দাঁড়িয়ে, সেই যে ইলো ক্যাম্প দেখা যাচ্ছে ওটা হলো বালতাল রুট, যেটা বালতাল রুট থেকে এই সঙ্গম পর্যন্ত 13 কিলোমিটার। আর এই যে রুটটা আসছে এইদিকে, এই রুটটা আসছে এটা হলো প্যালগাঁও রুট। আর এদিকে দেখো ঝর্ণা, আর এই হলো সঙ্গম টপ, বুঝতে পারলে? দুটো রাস্তায় গিয়ে মিলিত হচ্ছে। সঙ্গম বলতে বালতাল আর প্যালগাঁও রুটটা একসাথে গিয়ে মিলিত হয়েছে এক জায়গায়। আর এখানে কিন্তু মেডিকেল ক্যাম্প আছে ওই যে সঙ্গম টপ।
এই সঙ্গম টপ দেখো, সেই ওপারে বালতালের রাস্তা আর এটাই প্যালগাঁও রাস্তা, আর মাঝখানেই নদী। সব থেকে বেশি বরফ জমেছিল কিন্তু এই সঙ্গম টপ থেকে কিছুটা আসার পরে, আর হলিকেপ থেকে কিছুটা যাওয়ার আগে এই নদীতে। এই হলিকেপ আর 1 কিলোমিটার বাকি, আর নিচে দেখো সব স্নান করছে, সেখানে আমরাও স্নান করবো। দেখো স্নান টান করে পুরো রেডি, এবার দর্শন হবে। আর এইদিকে দেখো আমার পেছন দিয়ে অমরাবতী নদী বয়ে গেছে, আর এই নদীতে স্নান করলাম। জল মারাত্মক ঠান্ডা। অমরাবতী নদী যেটা বরফ গলা জলে পুষ্ট, আর সেই বাবার গুহা দেখা যাচ্ছে। এবার গিয়ে দর্শন করব, মোবাইল টোবাইল ক্যামেরা ফ্যামেরা ব্যাগ ট্যাগ সমস্ত কিছু জমা দিয়ে। আর উঁচু উঁচু সেই পাহাড়ের মধ্যে বাবা বরফানির গুহা, যেটা হলো পবিত্র অমরনাথ গুহা। ওর ভিতরে যে বরফের স্ট্যালাগমাইট আছে, সেটা হলো শিবলিঙ্গের আকার ধারণ করেছে, সেটাই হচ্ছে আমরা দর্শন করতে যাচ্ছি। আর আর্মিরা বলছিল যে অনেকটা গলে গেছে, দেখি আমরা গিয়ে দেখতে পারি কতটা কি আছে। আর ফাইনালি আমরা দীর্ঘ 32 কিলোমিটার পথ অতিক্রম করে বাবা বরফানি বাবার দর্শন করতে চলেছি। এই রকম অনেক ক্লক রুম আছে, যেখানে ব্যাগ, মোবাইল ফোন, ক্যামেরা, ইলেকট্রনিক্স ডিভাইস জমা করতে হবে। কারণ কি, পবিত্র গুহার ভিতরে কোনো রকম কিচ্ছু অ্যালাও নেই। এই ওদিকটা হলো ব্যাগ রাখার জায়গা আছে, ওই যে এই সামনেটা, এই আমরা বলে ওই জায়গাটায় ব্যাগ রাখার জায়গা আছে, কিন্তু প্রচুর লাইন। আমরা যে কারণে আমরা 5 জন ছিলাম, 2 জন এখানে বসেছিল, আমরা প্রথম 3 জনকে দর্শন করে আসলাম, তারপর বাকি 2 জনকে দর্শন করে আসলাম। আর এই দেখো এখানে শু রাখার জায়গা, এখানে এসব শু ফু রাখছে, টোকেন দিচ্ছে, আর এই যে শু রাখছে, এখানে কাউন্টার আছে। এই সেই পবিত্র অমরনাথ গুহা, যেখানে স্বয়ং দেবাদিদেব মহাদেব অমরত্বের কথা বা অমরত্ব দান করেছিলেন স্বয়ং দেবী পার্বতীকে। প্রচলিত আছে 2টো সাদা পায়রা নাকি ওই অমরত্ব দানের সময় স্বয়ং দেবাদিদেব মহাদেবের কাছ থেকে নাকি ওই সাদা পায়রা 2টো অমরত্বের বাণী শুনে নিয়েছে এবং তারা অমরত্ব লাভ করে নিয়েছিল। ওই সাদা পায়রা 2টো কোনো পুণ্যার্থী যদি দর্শন পায়, তারা নাকি খুব সৌভাগ্যবান। যদিও আমরা ওই সাদা পায়রা দর্শন পাইনি, তবে অনেকগুলো কালো পায়রা দেখতে পেয়েছিলাম। এখানে কিন্তু প্রসাদ আছে, যারা বাড়ির জন্য নিয়ে যেতে চান। বড় প্যাকেটটা 500 টাকা, আর যে ছোট প্যাকেটটা আছে সেটা হলো 100 টাকা। ওই পবিত্র গুহা আমার আঙুলের মাথার উপরে। এটার জন্য মানুষ দূর দিগন্ত থেকে কত কষ্ট করে আসছে, কত মেডিকেল চেক আপ, কত কি দেখেছো, কত সুন্দর দেখতে লাগছে। পবিত্র আসলে এখানে মন সত্যি খুব ভালো লাগবে। পবিত্র গুহা দর্শনের পরে আমরা একটা বাঙালি লঙ্গরখানা পেয়েছিলাম, যার নাম লেখা ছিল আসানসোল। ওখান থেকে খাবার দাবার খেয়ে নিয়েছিলাম। যারা চন্দনবাড়ি রুট দিয়ে আসবেন, তারা চেষ্টা করবেন পবিত্র গুহা দর্শন করে নিতে 9টা সাড়ে 9টার আগে। কারণ কি, বালতালের রুট থেকে ততক্ষণে কিন্তু পৌঁছায় না। বালতাল রুট থেকে আসলে কিন্তু ভিড় হয়ে যায়। বালতালের রাস্তা আমরা নিয়ে নিয়েছি, ও পারটা হলো প্যালগাঁও রাস্তা, এ পারটা হলো বালতালের রাস্তা। আর বালতালের রাস্তার দেখো সাইডে ওই বরফ জমে আছে, আর ওই দেখো কতটা বরফ, দেখো সেই দেখেছো, ওদিকেও বরফ। এখানে ছবি তুলছে, বরফে হাত দিচ্ছে, দেখছো, এই দেখো বরফ হয়েছে, নিচ্ছে হাতে করে। এইরকম রাস্তার ধারে কিন্তু রুদ্রাক্ষের মালা আরো নানা রকম মালা বিক্রি হচ্ছিল। বরফের উপরে রাস্তা, দেখেছো বরফ, দেখো দেখেছো বরফ কিরম গলে গলে, এত রোদ্দুর বরফ গলবে না। দেখো এই কুয়ার ভেতর থেকে বরফ গলে গলে জল পড়ছে। আর এই দেখো বরফের উপর দিয়ে সব হেঁটে যাচ্ছে। ওই প্যালগাঁও রুট সেই বাঁদিকে চলে যাচ্ছে, আর এই ডান দিকে সোজাসুজি দেখা যাচ্ছে, এটা হচ্ছে বালতাল রুট। আমরা আসলাম প্যালগাঁও রুট হয়ে, ওই রুটটাই হয়ে এবার যাব হচ্ছে এই রুটটা হয়ে, মানে এটা বালতাল। হলিগেট থেকে বালতালের দূরত্ব হলো 16 কিলোমিটার। এই সামনে আমাদের হলিগেট থেকে বালতালের রুটে 2 কিলোমিটার আসার পরে এই সামনে দেখো ন্যাচারালভাবে কালীমাতার মূর্তি, এটা কালীমাতা স্টপেজ বলে। ওই যে একটা ফ্ল্যাগ উঠছে দেখো, আর ওই যে কালীমাতার, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না।
এই বালতাল রুটে এখান থেকেই প্রথম হলিকেভের দর্শন দেখা দেয়, আর সামনে লেখা আছে ফার্স্ট ভিউ অফ দ্য হলিকেভ, দেখেছো? আর এটা হচ্ছে কালীমাতা যে টপ আছে, কালীমাতা স্টপেজ, সেখান থেকেই দেখা যায় প্রথম। বালতাল রুটের রাস্তায় কত ধুলো দেখো। আর আমরা কালীমাতা স্টপেজ নেক্সট করে এরপরে হচ্ছে ব্রারি মার্ক স্টপেজ আসছে, আর 2 কিলোমিটার মতন বাকি আছে। আর সবাই ধুলোতে ভূত হয়ে আছে, এত ধুলো বালতালের রাস্তায়। সুতরাং যারা আসছো মাস্ক, টুপি, সানগ্লাস এগুলো ব্যবহার করবে, আর সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করবে, নাহলে খুব সমস্যা। কিন্তু দেখো কি অবস্থা সব লোকজন। কালীমাতা স্টপেজ থেকে ব্রারি মার্ক যাওয়ার পথে এই দেখো কত সুন্দর ঝর্ণা পড়ে, দেখেছো? দেখো মানে এটা বালতাল রুটেই ঝর্ণাটা পড়ে। দেখো অ্যাম্বুলেন্স উঠছে, এটা এই যে বাড়িমাপ বেস ক্যাম্প। আর এখানে এই ভান্ডারাতে সব খাওয়া দাওয়া করছে, এত ধুলো এখানে খাওয়া সম্ভব না, তাই এইটা থেকে বেরিয়ে যাবো। যাই বল, ধুলো দেখো কত, ধুলোতে পুরো ভূত হয়ে গেছে, মুখ দেখো এত ধুলো, বুঝতে পারছি মারাত্মক পিছনে দেখো এত ধুলো, ভয়ঙ্কর ধুলো, ভয়ঙ্কর। বালতাল রুটে এত ভয়ঙ্কর ধুলো ছিল যে আমরা ভাবতেই পারিনি। আমরা তো ফুল হাতা শার্টই পরিনি, গায়ে হাত পায়ে মুখে সব জায়গায় ধুলো ভর্তি। চলার পথে একটা বয়স্ক মহিলা পালকি থেকে পড়ে গেছিল, আর পড়ে যাওয়ার কারণ হলো যে 4 জন পালকি নিয়ে যাচ্ছিলেন, একজনের রাস্তাতে পা খুব স্লিপ করে গেছিলো, স্লিপ করে যাওয়াতে একজন পড়ে যাওয়াতে পুরো পালকিটাই ফেলে দিয়েছিল ওরা। দেখে সত্যি খুব খারাপ লাগছিল। কিছু কিছু জায়গায় এতটাই ভয়ঙ্কর ধুলো ছিল, এতটাই ধুলো উঠছিল যে পুরো সামনে রাস্তা দেখতে পাচ্ছিলাম না, মানে কোথায় পা ফেলছি সেটাও বুঝতে পারছিলাম না, এতটাই ধুলো ছিল। এতটাই বিরক্ত লাগছিল ধুলোর জন্য, কি বলবো, বিশাল বিরক্ত লাগছিল। বালতাল রুটে কয়েক জায়গায় রাস্তার ধারে দোকান ছিল, খাবারও ছিল, কিন্তু আমরা খাওয়ার মতন পরিস্থিতিতে ছিলাম না, শুধুমাত্র জল খেয়েছিলাম। ওই যে বরফের এটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে রেলপথি। এই রেলপথি ক্রস করে রেলপথি থেকে ক্রস করলাম। আর বালতালের দূরত্ব হচ্ছে, এত খারাপ রাস্তা, সত্যি বলতে এই রাস্তায় চলার যোগ্য না, ভয়ানক খারাপ রাস্তা, ভয়ানক খারাপ রাস্তা। এটা হলো ডোমেল বেস ক্যাম্প। এখানে আমাদের RFID কার্ড জমা নিয়ে নিল। আর এখান থেকে বালতালের দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। আর ডোমেল বেস ক্যাম্পে ঢোকার মুখে দেখো ওখানে শিবের মূর্তি কি বড়, আর সেই ওপরে জজিলা যাওয়ার রাস্তা দেখা যাচ্ছে। ডোমেল গেটে আর পঞ্চদরণীর গেটে কিন্তু এরকম শিবের মূর্তি ছিল। আর ডোমেলেও কিন্তু অনেক খাবারের লঙ্গরখানা ছিল, ডোমেল ক্যাম্প থেকে বালতাল বেস ক্যাম্প পর্যন্ত টোটো চলে, আর ফ্রি বাস সার্ভিস দেয়, মানে ফ্রি বাস সার্ভিস। দেখো এই যে টোটোগুলো আসছে, এই টোটোগুলো হচ্ছে ফ্রিতে সার্ভিস দেয় ডোমেল থেকে বালতাল বেস ক্যাম্প পর্যন্ত 3 কিলোমিটার। আর আমরা এখন ডোমেল বেস ক্যাম্প থেকে বালতাল বেস ক্যাম্পের দিকে হেঁটে যাচ্ছি। আর RFID কার্ড হচ্ছে ডোমেল বেস ক্যাম্পে নিয়ে নিয়েছে। আমার দেখা সেরা লঙ্গরখানাগুলোর মধ্যে ছিল এই লঙ্গরখানাটি, আর এটা কিন্তু আছে বালতাল বেস ক্যাম্পে, আর সাজানো কিন্তু দারুণ ছিল। 5 তারিখে বাবার দর্শন করে বালতাল রুট হয়ে আমরা নেমেছিলাম, আর নামতে আমাদের সন্ধ্যে 7টা হয়ে গেছিলো। আর 50 টাকা দিয়ে গরম জলে স্নান টান করে লঙ্গরখানা থেকে খাবার দাবার খেয়ে কিন্তু আমরা একটু মার্কেট ঘুরেছিলাম। বালতাল বেস ক্যাম্পের মার্কেট এরিয়াটা কিন্তু ছিল বেশ বড়,
আর এখানে সব থেকে বেশি বিক্রি হচ্ছিল শীতের পোশাক, নানা ধরনের কিন্তু শীতের পোশাক বিক্রি হচ্ছিল। তারপরে হচ্ছে ক্রিকেট খেলার ব্যাটও বিক্রি হচ্ছিল, আর বিক্রি হচ্ছে বাবা বরফানির নানা ধরনের ফটো বিক্রি হচ্ছিল। বালতালে যে টেন্ট নিয়েছিলাম সেই টেন্টের ভাড়া নিয়েছিল এক একজনের 500 টাকা করে, তার সাথে গরম জল দিয়েছিল যেটা নিয়েছিল 50 টাকা। আর যে ব্ল্যাঙ্কেটগুলো দিয়েছিল যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, দারুণ। বালতালের আমাদের শেষ দিন, আর অমরনাথ যাত্রা এখানেই শেষ।